হ্যালো স্টুডেন্টস। তো আমি যেরকম বলেছিলাম যে আমরা এরপরে ওই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নিয়ে কিছু আলোচনা করব। তো আমি আগের ভিডিওতে বয়েলস ল শেষ করেছিলাম। বয়েলস লতে যেরকম আমি দেখিয়েছিলাম যে প্রেশারের সঙ্গে ভলিউমের কীরকম রিলেশন কাজ করে, আর নাম্বার অফ মোলস বা টেম্পারেচারের সঙ্গে কনস্ট্যান্ট কীভাবে ভ্যারি করে সেই কথাগুলো আমি বলেছিলাম বলে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখানোর একটা কথা ছিল। তো আমরা সেইখান থেকেই শুরু করব আজকের ভিডিওতে। তো দেখো, বয়েলস ল। তো বয়েলস লতে আমরা কি পড়লাম যে প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ দ্য ভলিউম অফ গ্যাস। তো আমরা এখানে পেয়েছিলাম পিভি ইকুয়ালস টু K1 কনস্ট্যান্ট। কখন হবে? যদি নাম্বার অফ মোলস অ্যান্ড টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার যদি ফিক্স থাকে বা কনস্ট্যান্ট থাকে। তো ফার্স্ট গ্রাফ, এইরকম, যেখানে আমরা ওয়াই অ্যাক্সিসে নিয়েছি প্রেশারকে আর এক্স অ্যাক্সিসে নিয়েছি ভলিউমকে। তাহলে এই সমীকরণ অনুযায়ী দেখো ওয়াই ইন্টু এক্স ইকুয়ালস টু সি। সি মানে কনস্ট্যান্ট ধরে নাও। ওয়াই ইন্টু এক্স ইকুয়ালস টু সি। সো দিস ইজ আ ফর্মুলা অফ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এটা একটা জ্যামিতিক ফিগার, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তোমরা ম্যাথসেই এগুলো শিখবে। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা যেটা দেখতে হয় এই রকম, ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসে এই রকম দেখতে হয়, এই রকম। ঠিক আছে, এইটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার একটা ফিগার বা একটা অংশ। তো এই ধরনের সমীকরণ যদি পাও, মানে আমরা যখন গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করব সেইগুলো কিছু জ্যামিতিক ফিগারের মতো আসতে থাকবে। তো সেই জ্যামিতিক ফিগারের তো কিছু ডেফিনিট সমীকরণ থাকে, কিছু গাণিতিক সমীকরণ থাকে। তো এই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ক্ষেত্রে গাণিতিক সমীকরণ হলো এই রকম। এবারে সেই গাণিতিক সমীকরণের সঙ্গে তোমরা এই সমীকরণটা কম্পেয়ার করো বা মিলিয়ে দেখো। দেখো ওয়াই অ্যাক্সিসে প্রেশার আছে, এক্স অ্যাক্সিসে ভলিউম আছে, আর K1টা কনস্ট্যান্ট, তো সেটাকে সি লেখো। তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু সি, দ্যাট ইজ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, যেটা দেখতে হয় এইরকম। এবার আমি এই গ্রাফ থেকেই তোমাদেরকে দেখাচ্ছি যে প্রেশার বাড়লে ভলিউম কমে কীরকমভাবে আমি বোঝাতে পারবো। একটু খেয়াল করো, দেখো, মনে করো প্রেশারের মান এই অ্যাক্সিস থেকে যদি আমি এই ডায়াগ্রামের ওপরে বা এই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা যে ফিগারটা আছে সেই ফিগারে যদি আমরা একটা লাইন ড্র করি, তাহলে প্রেশারের মান আমরা এই অ্যাক্সিস, এই ডায়াগ্রামে এইখানে পাবো। আমার পেনটা খেয়াল করো, এইখানে পাবো তো। আচ্ছা, এবারে এই পয়েন্ট থেকে ভলিউম অ্যাক্সিসের ওপরে একটা লম্ব আঁকো। তাহলে ভলিউমের মান এইখানে আসছে। এবারে মনে করো প্রেশার এইখানে, তাহলে ভলিউমের মান কোথায় হবে? এইখানে। মনে করো প্রেশার এইখানে, ভলিউমের মান এইখানে। তাহলে এই পয়েন্টে P1, এই পয়েন্টে V1, এই পয়েন্টে P2, এই পয়েন্টে V2, এই পয়েন্টে P3, এই পয়েন্টে V3। বুঝতে পারলে? তাহলে P1 P2 এর সঙ্গে রিলেশন কি হচ্ছে? P1 is greater than P2 greater than P3, আর ভলিউমের সঙ্গে V1 less than V2 less than V3। বুঝতে পারলে? দেখো, P3 এর মান সবচেয়ে কম কিন্তু V3 এর মান সবথেকে বেশি। তাহলে কি প্রুফ হলো? P proportionals to 1/V। ওকে, আচ্ছা, আরেকটা গ্রাফ দেখাচ্ছি, দেখো। প্রেশার ভলিউম গ্রাফটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, একটু আগেই তোমরা পড়লে এরকম। ওকে,
এই গ্রাফটা মনে করো T1 টেম্পারেচারে আমি করেছি। T1 একটা ফিক্সড টেম্পারেচার, সাপোজ 30°C, ওকে। 30°C আর একটা নির্দিষ্ট সংখ্যক মোল একটা গ্যাসের নেওয়া হয়েছে, তার ক্ষেত্রে প্রেশার ভলিউমের কার্ভটা এরকম এসেছে। এবার মনে করো মোল নাম্বার ফিক্সড আছে, আমি টেম্পারেচার চেঞ্জ করে দিলাম, 30° থেকে মনে করো আমি করলাম 55°, টেম্পারেচার বাড়ালাম, তাহলে গ্রাফটা কীরকম হবে? গ্রাফটা হবে এই রকম। গ্রাফটা হবে এই রকম। কেন বলো তো? ওই যে প্রথমে বললাম, দেখো এই জিনিসটা তো আমি আগেই বলেছি, K1 proportionals to N, K1 proportionals to T। তাহলে টেম্পারেচার যত বাড়াবো K1 বাড়বে, K1 বাড়বে মানে PV এর মানটাও বাড়বে, এই যে এই সমীকরণ হিসাবে। তাহলে এই T1 টেম্পারেচারে, মানে যেটা এই গ্রাফের, T1 টেম্পারেচারে PV এর মান বা PV কার্ভ যেরকম হলো, এই টেম্পারেচারটা মনে করো T2 টেম্পারেচার, T2 টেম্পারেচারে তাহলে PV কার্ভের মান আরও বেশি ওপর দিয়ে যাবে। এরপরে যদি আমি আরও টেম্পারেচার বাড়াই, মনে করো T3তে, তাহলে কার্ভটা কীরকম হবে? এটা হচ্ছে T3, কারণ টেম্পারেচারের সাথে K1 ডিরেক্টলি প্রপোর্শনাল, তো টেম্পারেচার বাড়লে K1টাও বাড়ছে। তাহলে এই গ্রাফ থেকে আমরা কি পেতে পারি? T3 greater than T1 greater than T2 greater than T1, বা লিখতে পারো PV3 greater than PV2 greater than PV1। বুঝতে পারলে কিনা দেখো? এই কনস্ট্যান্ট, মানে PV ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এই সমীকরণটা আমরা জানি। একটু আগে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কি, যে K1 এর মান, K1টা কিন্তু অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট নয়, ডিপেন্ড করছে টেম্পারেচারের ওপর আর মোল সংখ্যার ওপরে। এবারে যদি আমরা কিছু নির্দিষ্ট উষ্ণতায় PV এর মান বার করি, PV এর মান বার করলে কি হবে? মানে টেম্পারেচার যত আমি বাড়াচ্ছি, তাহলে এই কনস্ট্যান্টের মানও বাড়ছে, কনস্ট্যান্টের মান বাড়লে PV এর মানটাও কি হবে? সমান অনুপাতে বাড়বে। তো বাড়লে তার গ্রাফগুলো এরকমভাবে ওপর দিকেই যেতে থাকবে। তো এইরকম আমরা পেতে পারি। এইগুলো তোমাদের কোথায় কাজে লাগবে জানো তো? কম্পিটিটিভ যখন এক্সাম দেবে, তখন তোমাদের এরকম 3টে গ্রাফ দিয়ে বলবে PV1, PV2 আর PV3 এর মধ্যে রিলেশন কি। তো তখন তোমাদের কিন্তু এগুলো কাজে লাগবে। যেমন আমি টেম্পারেচার দিয়ে দেখালাম, যদি T1, T2, T3 জায়গায় N1, N2, N3 থাকতো, তাহলেও সেম হতো। কারণ কি, K1টা N এর সাথেও ডিরেক্টলি প্রপোর্শনাল। আমি আর গ্রাফ দেখাবো না, কারণ তোমরা আশা করি বুঝতে পারছো যে টেম্পারেচারের সাথে যেভাবে ভ্যারি করবে, নাম্বার অফ মোলসের সাথেও ঠিক সেইভাবে ভ্যারি করবে। তোমরা নিজেরা এবার বাড়িতে ট্রাই করতে পারো, যেটা আমি বললাম সেই কথাটাকে তোমরা গ্রাফিক্যালি প্লট করে দেখতে পারো হয় কি না। আচ্ছা, আরেকটা পয়েন্ট আমি এখানে জাস্ট অ্যাড করে দেবো, সেটা হলো যে একটা সার্টেন টেম্পারেচারে আমরা PV কার্ভটা এরকমই পাবো। ওই টেম্পারেচারে তো আর ডিফারেন্ট টাইপ অফ কার্ভ হবে না। ধরো T1টা এই সময় ফিক্সড, তাই T1 এর টেম্পারেচারে PV কার্ভটা হলো এইরকম, T2 টেম্পারেচারে PV কার্ভটা হলো এইরকম, T3 টেম্পারেচারে PV কার্ভটা হলো এরকম। এই প্রত্যেকটা কার্ভকে, ইচ অ্যান্ড এভরি কার্ভকে বলা হয় আইসোথার্ম বা সমতাপীয়। আইসোথার্ম বা সমতাপীয় কেন? কারণ টেম্পারেচারটা সমান থাকছে বা ফিক্স থাকছে, T1 এর ক্ষেত্রে হোক বা T2 এর ক্ষেত্রে হোক বা T3 ক্ষেত্রে হোক সমান থাকছে। তাই এই প্রত্যেকটা লাইনকে বলা হয় সমতাপীয় বা আইসোথার্ম অফ বয়েলস কার্ভ, বা বয়েলস ল থেকে আমরা যে কার্ভ করলাম, প্রত্যেকটা লাইনকে বলা হয় সমতাপীয়। আরও এরকম অনেক গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আছে। এবারে দেখো, নেক্সট আমি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন তোমাদেরকে দেখাচ্ছি।
ধরো আমরা কার্ভ করতে চাইছি P ভার্সেস 1/v, আগেরটা ছিল P ভার্সেস V কার্ভ, তো এটা হচ্ছে P ভার্সেস 1/v। ওকে, তাহলে আমরা বয়েলস লয়ের সমীকরণটা ঠিক সেইভাবে সাজিয়ে নেব। বুঝতে পারলে? আমাকে যেটার হিসাবে কার্ভ করতে দেবে আমাদের ইকুয়েশনটা ঠিক সেইভাবে সাজিয়ে নিতে হবে। তাহলে এখানে P হচ্ছে y অ্যাক্সিস ইন্টু k1 ইন্টু x অ্যাক্সিস। তো এই সমীকরণটা y ইকুয়ালস টু m ইন্টু x এই ফর্মে আছে। So this is an equation of straight line বা সরল রেখার সমীকরণ, straight line passing through origin, right, passing through origin। এবারে passing through origin বলতে বিষয়টা কিরকম, এইরকম ভাবে লাইনটা যাবে, এরকম ভাবে লাইনটা যাবে পাসিং থ্রু অরিজিন, কারণ এই পয়েন্টটা হচ্ছে অরিজিন বা মূল বিন্দু, তাই মূল বিন্দুর মাধ্যমে রেখা পাস করবে। এখন কথা হচ্ছে যে এই এমটা কি? এই এম হচ্ছে যে সরল রেখাটা আমরা আঁকলাম তার নতি। নতি বলতে কিরকম, এক্স অক্ষের সাপেক্ষে এই স্ট্রেট লাইনটা কতটা ঝুঁকে আছে, সহজ ভাষায় যদি বলো কতটা ঝুঁকে আছে বা কতটা অ্যাঙ্গেল করে আছে, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে স্ট্রেট লাইন কতটা অ্যাঙ্গেল করে আছে, এই এমটাকে ওই জন্য বলা হয় স্লোপ, ইংলিশে বলা হয় স্লোপ, বাংলায় হচ্ছে নতি। আর এর ভ্যালু বার করা হয় m ইকুয়ালস টু tan থিটা, m ইকুয়ালস টু tan থিটা। ওকে, তো এটা তোমরা ম্যাথসে শিখবে, ওটা আমি এখন সেই ম্যাথসের ক্যালকুলেশনে যাচ্ছি না। তো দেখো এখানে m এর ভ্যালু হচ্ছে k1, যদি আমরা ওই মানে বয়েলস লয়ের সমীকরণটাকে সাজিয়ে লিখি তাহলে m এর ভ্যালু হচ্ছে k1। এখন k1 এর মানটা এখানে দেখো কোনো সাইনটা কি আছে, সাইনটা আছে পজিটিভ, তার মানে স্লোপ হচ্ছে পজিটিভ। স্লোপ পজিটিভ হলে এইটা এরকম মূল বিন্দু থেকে ওপর দিকে মুভ করবে, মূল বিন্দু থেকে ওপর দিকে যাবে। ওকে, ডিরেকশন হবে আপওয়ার্ড ডিরেকশন ফ্রম অরিজিন। এবারে গ্রাফটা আমি এরকম এঁকেছি, কিন্তু কখনোই এই লাইনটাকে মূল বিন্দুর সঙ্গে টাচ করিয়ে দেবে না। কেন বলো তো? তার কারণ হচ্ছে মূল বিন্দুতে কি হচ্ছে, এই পয়েন্টে প্রেসার ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে, আর ভলিউমের মানটাও কি হবে, ভলিউমের মানটাও 0 হয়ে যাবে। এবারে ভলিউমের মান 0 হলে বা প্রেসার 0 হয়ে গেলে, ভলিউম 0 হয়ে গেলে সেখানে গ্যাসের কোনো এক্সিস্টেন্স থাকে না। এবার গ্যাসের এক্সিস্টেন্স না হলে সেখানে আমরা বয়েলস ল কী করে অ্যাপ্লাই করব? তাই জন্য আমরা এটাকে মূল বিন্দু থেকে না এঁকে একটু ওপর থেকেই আঁকি এইভাবে। এবারে যদি মূল বিন্দুতে কোনো ভ্যালু পাওয়ার দরকার হয় তাহলে এটাকে আমরা এক্সট্রাপোলেট করি। এবার ভলিউম যখন আমরা দেখব, ভলিউম 0 তখনই হবে যখন আমরা অ্যাবসলিউট মানে 0 কেলভিনে পৌঁছাবো। সেটা থিওরিটিক্যালি যদিও পসিবল হয়, কিন্তু এক্সপেরিমেন্টালি এখনও অ্যাচিভ করা যায়নি 0 কেলভিন। তো আমরা এই লাইনটাকে এইভাবে আঁকবো। ওকে, আচ্ছা, এবারে এটা মনে করো একটা সার্টেন টেম্পারেচার T1 এ আছে। ওকে, তো এরকম যদি আরো দুটো ডিফারেন্ট টেম্পারেচার নেওয়া হয়, মনে করো আরেকটা লাইন এভাবে আঁকা হলো, যেটাও মূল বিন্দু দিয়েই যাচ্ছে এরকম, এটা T2, আর একটা লাইন হচ্ছে এরকম T3। তাহলে T1, T2, T3 এর মধ্যে সম্পর্ক কি হবে বলো দেখি? T1, T2, T3 এর মধ্যে সম্পর্ক হবে T3 is greater than T1 is greater than T2। কেন দেখো, কারণ এইখানে K1 এর মানটা, K1 এর মান টেম্পারেচার বাড়ার সাথে সাথে তো বৃদ্ধি পায়, বা এই গ্রাফিক্যাল যে লাইনগুলো আছে তার মানটাও তো বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে টেম্পারেচার এখানে সব থেকে হাইয়েস্ট থিটা কে দেখাচ্ছে, বা যদি এর সাথে ধরো তাহলে K1টা স্লোপের সাথে সমান,
k1 প্রপোর্শনাল টু m, স্লোপের সাথে সমান। এবার স্লোপ মানে কি tan থিটা, তাহলে m এর মান যত বাড়বে tan থিটার মানও তত বাড়বে। তাহলে কি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা ধরো এটা θ1, এইটা ধরো θ2, আর এইটা হচ্ছে θ3। তাহলে θ3 বেশি মানে তার এই t3 এর মানটা বেশি হবে, তারপর t1 হবে, তারপর এরকম। তাহলে θ3 ইজ গ্রেটার দ্যান θ1 গ্রেটার দ্যান θ2। দেখো এরকম ভাবে, এই যে বুঝতে পারলে আশা করি। তাহলে এইটা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। লাস্ট একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন তোমাদেরকে দেখাবো আমি। এটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, খুব সহজ একটা প্রেজেন্টেশন এরকম। নেক্সট দেখো। log p versus log v। ধরো pv ইকুয়ালস টু k1 এভাবে আছে। এবার বোথ সাইডে লগ নাও, log pv ইকুয়ালস টু log k1। তাহলে log p প্লাস log v, যেহেতু এটা মাল্টিপ্লাইড ফর্মে থাকলে লগ নিলে সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায় বা অ্যাডিশন হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে log k1। এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, log p ইকুয়ালস টু মাইনাস log v প্লাস log k1। তাহলে log p হচ্ছে এখানে y অ্যাক্সিস, log v হচ্ছে x অ্যাক্সিস, log k1 কনস্ট্যান্ট। তাহলে কি হলো, y ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস সি, বা এটাকে মনে করো y ইকুয়ালস টু m ইন্টু এক্স প্লাস সি। সো দিস ইজ অ্যানাদার ফর্মুলা অফ স্ট্রেট লাইন which is not passing through the origin but makes an intercept with the y axis. এটা হচ্ছে স্ট্রেট লাইন এর একটা ইকুয়েশন, যেটা অরিজিন দিয়ে পাস করছে না কিন্তু y অ্যাক্সিসের সঙ্গে একটা ইন্টারসেপ্ট বা ছেদিতাংশ তৈরি করছে। সেটা কি করে বললাম আমি, মনে করো x এর মান তুমি 0-তে দিয়ে দাও। এই সমীকরণে x এর মান মনে করো 0, ওকে। x এর মান যদি 0 হয় তাহলে y ইকুয়ালস টু কি পাবে, y ইকুয়ালস টু c পাবে। তাহলে মানে কি, c মানে y অ্যাক্সিসে তার একটা মান আছে। আমি কি বলছি যে যদি x ইকুয়ালস টু 0 হয় তাহলে কি হবে, y ইকুয়ালস টু c হবে, বা c ইকুয়ালস টু i হচ্ছে, মানে c এর মান একটা y তে থাকবে। এবার এইখানে দেখো এই সমীকরণটায় এই যে m লেখা আছে, এখানে m ইকুয়ালস টু কত হচ্ছে, m ইকুয়ালস টু -1, মানে স্লোপটা হচ্ছে -1। স্লোপ -1 মানে tan থিটা ইকুয়ালস টু -1। তাহলে থিটা ইকুয়ালস টু, হিসাব করে দেখবে এটা আসবে 135 ডিগ্রি। তো আমরা ওই সমস্ত ক্যালকুলেশনে যাচ্ছি না। 135 ডিগ্রি মানে, এবারে এখানে নতিটা কীরকম আছে, নতিটা -1 আছে বা নেগেটিভ আছে। এবার নেগেটিভ নতি হলে y যে স্ট্রেট লাইন আমরা আঁকবো তার ডিরেকশানটা ডাউনওয়ার্ড হয়। আগেরটা যেরকম আমরা দেখলাম পজিটিভ স্লোপ হলে আপওয়ার্ড ডিরেকশানে যাচ্ছে, নেগেটিভ স্লোপ হলে কিন্তু ডাউনওয়ার্ড ডিরেকশানে যাবে। তাহলে গ্রাফটা হবে এই রকম, ওকে। এটা হচ্ছে log p ভার্সেস log v এর গ্রাফ। এবার আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা একটু চেষ্টা করো তো কীরকম হয় গ্রাফগুলো। লিখে নাও হোমওয়ার্ক, log p ভার্সেস log 1/v এই একটা করবে। নেক্সট করবে pv ভার্সেস ভার্সেস 1/v। ঠিক একইভাবে pv ভার্সেস pv ভার্সেস 1/p। এই 5টা কার্ভ তোমরা করে দেখবে তো কি হয়, দেখে আমাকে অবশ্যই জানাবে। তো আজকে ভিডিও মোটামুটি এই পর্যন্ত থাক।
এরপরে আমরা ফার্দার অন্য ল নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই।